নমস্কার দর্শক বন্ধুরা, আমার হাতে যে ফলগুলো আপনারা দেখছেন এটা আমাদের অতি পরিচিত ফল। বেশ সুন্দর রং, সবুজ এবং লাল রং। আমাদের এখানে এটাকে স্থানীয় ভাষাতে পানি ফল বলা হয়, ইংরেজিতে একে ওয়াটার চেস্টনাট বলা হয় এবং বাংলাদেশে একে সিঙ্গারা বলা হয়। এই পানি ফল চাষটা বর্তমানে যথেষ্ট পরিমাণে লাভজনক একটা চাষ, কারণ আপনি যে জলা জায়গাতে এই পানি ফলের চাষটা করবেন সেখানে জিওল মাছেরও কিন্তু চাষ করতে পারবেন। তাহলে দুটো চাষে একসাথে আপনি প্যারালালি চালাতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই পানি ফল থেকে কিন্তু একটা পুষ্টি সম্পন্ন, উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন আটা তৈরি হচ্ছে, যেটা বিদেশেও যথেষ্ট পরিমাণে কদর রয়েছে এবং ভারতবর্ষও আমাদের এখন এই আটার যথেষ্ট পরিমাণে কদর রয়েছে। তাহলে এর যদি আপনি আটা উৎপাদন করে বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু আপনার একটা রোজগারের স্কোপ বেড়ে গেল। তো এই পানি ফল চাষে কি শুধুই লাভ আছে, লসও আছে। তাহলে সেই সব গল্পগুলোই আজকে বিস্তারিত আলোচনা হবে পানি ফল চাষ নিয়ে, এবং যে চাষি এই পানি ফলটা চাষ করেছেন তার সাথেও বিস্তারিত আলোচনা হবে। তাই আপনারা সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধুরা, আমার সাথে যাকে আপনারা দেখছেন একজন তরুণ উদ্যোক্তা, যিনি দীর্ঘদিন ধরে পানি ফলের চাষ করে আসছেন এবং এই পানি ফলের চাষে কিরকম লাভ লস এই যে ব্যাপারগুলো রয়েছে তা ওনার কাছ থেকে সব বিস্তারিত জেনে নেব। তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে আপনাকে বলবো যে আপনার নামটা একটু দর্শকদেরকে বলুন। তাপস মাহান্তি। আচ্ছা, আর আপনার ঠিকানাটা একটু বলুন। বলরামপুর বাসগড়। আচ্ছা, মানে আমার জেলারই ছেলে, পুরুলিয়া জেলার ছেলে। আর কত বছর ধরে এই পানি ফলের চাষটা করছেন? এটা বাবার আমল দিকে হচ্ছে 50 বছর। 50 বছর ধরে চলছে, মানে তখন আপনি খুব ছোট ছিলেন? সে বাবা ম্যাক্সিমাম 10 বছর বয়স তখন থেকে চাষ করছে। বাহ, খুব। আমার ম্যাক্সিমাম যখন ক্লাস 8 পড়ি তখন থেকে আমি পানি ফল চাষ শুরু। পানি ফলের চাষে কি রকম চাষটা, মানে যদি আমি বলি যে এখানে লাভ কি রকম আছে? চাষে দেখুন লাভ লোকসান তো দুটো এখন আছে। আমাদের কেউ ডাঙ্গাতে জুয়া খেলে, আমরা জলে জুয়া খেলি। এটা খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, আর কোন সময় মোটামুটি যে বীজগুলো পানি ফলের, সেই বীজ থেকে মোটামুটি আমাদের বাংলা মাস ফাল্গুনের দিকে ইয়ে করা হয়, চারাটা তৈরি করা হয়, আর ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি সময়টার মতো পড়ে। কিভাবে চারাটা তৈরি করেন একটু দর্শক? বীজ এখন যে চাষ আছে, চাষটার মধ্যে অটোমেটিক এখন বীজ পড়ে যায়। আমাদের আগে কি হতো, বাছট করা হতো, চারা বীজ তৈরি করা হতো বাড়িতে, তারপর আবার বাঁধে ছাড়ানো হতো। এখন কি হয়, ওটা করা সম্ভব হয় না, এখন বাঁধের মধ্যে করতে হয়। আগে বীজতলা বাড়িতে তৈরি করে তারপরে যেরকম ভাবে পুকুরে জল বাড়তো সেইভাবে বীজটাকে ওখানে রোপণ করা হতো। আর এখানে এই যে বীজটা আপনারা রোপণ করেন, এই জায়গাটা তো অনেক কিছু তো সতর্কতা অবলম্বন করতে হয়। মাছকে অবশ্যই। আচ্ছা, তো কি কি সেই সময়টাতে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় একটু দর্শকদেরকে জানান। না, এটাতে চারাটা যখন তৈরি হয় তখন অনেকটাকে বাছট করতে হয়, মানে হচ্ছে অনেকটা জাত তৈরি হয়ে যায়, ছোট বড় জাতে তৈরি হয়ে যায়। মাছটা তো ভেজার টাইপ হয়ে যায়। আচ্ছা, এখন এটাকে বড় সেই লেবার লাগিয়ে বড় বড় সাইজ যেটা পানি ফল থাকে ওটাকে বাছট করা হয়। আর বাছট করার পর ওটাকে মানে একটা জায়গা তৈরি করা হয়, যেটা এলাকা তৈরি করা হয়, এলাকার মধ্যে রাখা হয় এটাকে। মানে ইনি বলতে চাইছেন যে চারাগুলো এনারা নির্বাচন করেন সেগুলো হচ্ছে বড় ফলের চারা। মানে বড় ফলের চারা হলে কি হবে, চারাটা স্বাস্থ্যবান হবে। আর কোনো কিছু চারা লাগানোর সময় কি কোনো কিছু শোধনের ব্যাপার থাকে না? আপাতত ওটা নয়, এখন গাছটা যদি হয় তারপর ওটা চালতে হয়, মানে হচ্ছে যখন গাছ বাড়তে থাকে সেইভাবে এলাকা বাঁধতে থাকে। আচ্ছা, মানে যেভাবে আপনার চারা বাড়বে সেইভাবে আপনাকে ওটাকে চেলে চেলে মানে আপনাকে এলাকাটা কভার করতে হয়। প্রথমে আপনাদেরকে বলি, আপনারা এই যে পানি ফলের বীজতলার থেকে যখন চারাটা আপনারা নিয়ে গিয়ে মেইন জমিতে যখন আপনারা রোপণ করবেন, সেই সময় কিন্তু এখানে চারাটাকে একটু শোধন করে নেওয়ার প্রয়োজন রয়েছে। যদি পোকামাকড়ের উপদ্রব থাকে তাহলে একটা আপনারা অবশ্যই কীটনাশকের স্প্রে করবেন, এবং এখানে ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন গোত্রের যে কোনো কীটনাশক এটা আপনারা স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা ওই বেভিস্টিন বা আপনারা যেটাকে কার্বেন্ডাজিম 50% গোত্রের যে ছত্রাকনাশকগুলো, এটা দিয়েও কিন্তু আপনারা চারাটাকে একটু আপনারা চুবিয়ে রাখতে পারেন মোটামুটি আধা ঘন্টা মতো। প্রতি লিটার জলে 2 গ্রাম আপনারা এটা ব্যবহার করবেন। বাংলাদেশে ওটোস্টিন নামে পাওয়া যাবে, আমাদের এখানে বেভিস্টিন নামে পাওয়া যাবে। এইভাবে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে চারাটাকে প্রাথমিকভাবে শোধন করে তারপরে আপনারা কিন্তু মূল জমিতে রোপণ করবেন। এখানে আরেকটা বিষয় আছে, এই যে চারা বীজ থেকে যেরকম চারাটা হবে, পাশাপাশি এর কিন্তু প্রচুর শাখামূলও আছে। এই যে দেখুন, এখানে দেখুন এর প্রচুর কিন্তু মূলরম বা শেকড় রয়েছে। এই যে দেখুন, এখান থেকে একটা মানে ঠিক যেরকম আপনারা দেখে থাকবেন স্ট্রবেরিতে যেমন গাদা ওখান থেকে শাখা বার এবং সেই শাখার থেকেই চারা তৈরি করা। এই যে দেখুন, এখান থেকে এটা বার হলো, এই অংশটাকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি কেটে কেটে।
ঠিক আছে, এনারাও এই কাজটাই করেন, এইগুলোকে কেটে কেটে চারার সংখ্যা বৃদ্ধি করেন। এই যেমন ধরুন এখানেও একটা গাছ রয়েছে, এই শাখাটা এখান থেকে যদি আমরা কেটে নিয়ে এটাকে রোপণ করি তাহলে এখান থেকেও আমরা চারা পাবো। এখানে দেখুন এই যে পানি ফলও হয়ে আছে সবুজ কালারের, এই দেখুন বেশ বড় বড় সাইজের এই যে পানি ফল, ভালো সাইজের পানি ফল হয়ে আছে। আর এই যে পাতার এখানে দেখুন একটা ফুলো অংশ আছে, এই ফোলা অংশটা টিউব, মানে এটা গাছকে জলের মধ্যে ভেসে থাকতে সাহায্য করবে এই টিউবগুলো, ঠিক আছে, এই ফাঁপা অংশগুলো যেরকম কচুরি পানার থাকে। তাহলে এইভাবেও আপনারা বীজ এবং বীজ থেকেও আপনারা চারাটা করতে পারবেন, আবার যদি আপনার গাছ থাকে সেই গাছ থেকেও কিন্তু আপনারা চারার সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবেন, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনারা কি এই চারা তারা বিক্রি করেন, মানে কেউ যদি নতুন করে চাষ বিক্রি করা হয়? আচ্ছা, সেক্ষেত্রে মোটামুটি ক টাকা পিস বা কিরকম হিসাব না, আমাদের বড় হিসাব হয়। আচ্ছা, বস্তা হিসাবে? বস্তা হিসাবে, মানে চারা কেটে বস্তাতে ভরে দেওয়া হয়। আচ্ছা, যেমন সেই রেট থাকে সেইভাবে করা হয়। আর মোটামুটি কিরকম একটা দাম? 1000 টাকা বস্তা করা হয়। 1000 টাকা বস্তা? কোন সময়, মানে কোন মাসে এটা? বৈশাখ মাস থেকে। আচ্ছা, বাংলা মাস বৈশাখ মাসের দিকে এই এটা চারাটা এনারা বিক্রি করে থাকেন। আচ্ছা, আপনারা কি চারা বিক্রি করেন? না, আবার তো নিজেরা তৈরি করা হয়, চারা বিক্রি করা হয় না, কারণ এখন চাষটা হচ্ছে কি নিজেদের মধ্যে রাখলে দাম রেট থাকা যাচ্ছে না। আচ্ছা, যত কম চাষ হবে তত মানে মার্কেট টাউন। এই দেখুন এখানেও কিন্তু বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে আছে, মানে ইনি চাইছেন না যে এই চারা আমি আরো বিক্রি করে আরো চাষির সংখ্যা বাড়াতে চাইছেন না, তাহলে একচেটিয়া মার্কেটটা পাওয়া যাবে না, তাই তো? তাহলে যদি একক চাষি থাকেন তাহলে একক ভাবে কিন্তু বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দামও সেখানে ভালো পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এটাকে এই ভাবনাটাও মানে যদি বাণিজ্যিক দিক দিয়ে দেখি তাহলে এটাও ভুল নয় আর কি, ঠিকই আছে। আচ্ছা, এরপর আপনাকে অনুরোধ করব যে বীজ নির্বাচনের ব্যাপারটা, মানে এই যে ধরুন বীজ পেকে যাওয়ার পরে তো চারাটা তৈরি করা হয়, তো সেটা আপনারা কিভাবে বোঝেন একটু, যারা হয়তো নতুন পানি ফলের চাষ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিন। অবশ্যই, এই যে দেখুন আমার কাছে দুটো ফল আছে, এটা হচ্ছে এবার তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পানি ফলের বীজ রোপণ করার। এটা হচ্ছে ধরুন মালটা হচ্ছে কাঁচা মাল, এই ধরুন ভাসছে মালটা, এটা কাঁচা মাল অলরেডি, এটা ভাসছে, এটা আমরা যে কোনো বাজার মার্কেটে পাওয়া যায়। আর এই হচ্ছে আপনার পাকা মাল, যেটা আমরা, এটা হচ্ছে পাকা মালটা, এটা হচ্ছে আমরা বীজ রোপণ করবো। এই দেখুন এটা ডুবে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে জলের মধ্যে ডুবে যাবে নিচে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওটা তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর তাহলে কাঁচা ফলটার থেকে চারা তৈরি হবে না, এই পাকা ফলটারে কিন্তু দরকার, এটা নিচে পড়ে যাবে। আচ্ছা, তো এই চারা লাগানোর ক্ষেত্রে ঝুঁকি, সবচেয়ে ঝুঁকির বিষয় কোনটা থাকে? আষাঢ় মাস। আষাঢ় মাস, মানে কি কারণে আষাঢ় মাসটা বেশি ঝুঁকি? এটা ঝুঁকি মানে কি, এটা বুঝি বৈশাখ মাসে আমার লাগানো হয়, তাহলে গাছটার পরিমাণ ভালো হয় গাছটা, এরপরে অনেকটা কি হয়, গাছটা অনেকটা লম্বা হয়ে থাকে, লম্বা হয়ে ছড়াতে পারে প্রচুর পরিমাণে। এরপর কি হয়, এটাতে মাটিতে লড়তে থাকে, এটা মাটিতে শিকড় থাকবে, যখন গাছ যদি জল বাড়ি যায় তখন কি হয়, আস্তে আস্তে গাছটা উপরে উঠতে হবে, গাছটা সলিড হয়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে, ওর হাইট ম্যাক্সিমাম 20 ফুট পর্যন্ত গাছটা জল ধরতে পারবে। এরপর যদি বেশি হয়ে যায়, গাছের হাইট 20 ফুট, এরপর জল হয়ে গেল 25 ফুট, তাহলে কিন্তু ডুবে যাবে। আচ্ছা, মানে তাহলে অতিরিক্ত জল যাতে পুকুরে জমা না হয় সেই দিকটা তো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এটা সময় অনুসারে। আর এই তো আপনার কাছে দেখছি যে সবুজ এবং লাল দু ধরনেরই আছে, তো কোনটার কি অ্যাডভান্টেজ আছে? এখানে সবুজও আছে, দুটো একই ফল, এটাতে হচ্ছে মিক্সিং টাইপের। আমরা যদি দেখি মার্কেটে বা দোকানে বোন্দা বিক্রি করে, ওখানে দেখুন হলুদ রঙের আর লাল রঙের, যেমন মিক্সিং দেখলে ভালো লাগে, হ্যাঁ, দেখার জন্য। এটা হচ্ছে সবুজটার সাথে লালটা যখন থাকে আমাদেরকে ঠেলাতে বিক্রি করে। আচ্ছা, দেখা সৌন্দর্য মানুষের আকর্ষণ করে, চোখ আকর্ষণ করে আর কি। আচ্ছা, এটার জন্যই এই ব্যাপার। কিন্তু ফল দুটোতে লাল কালার, লাল গাছে লাল ফল দেবে, সাদা গাছে সাদা ফল দেবে। আচ্ছা, সবুজ গাছে সবুজ। আর একটা গাছে মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত কতগুলো ফল পাওয়া যায়? এবারে আপনার গাছের উপর নির্ভর করে, যদি গাছ ভালোভাবে হয়, যেমন এটা গাছ যেমন এটা ভালো আছে, এর থেকে বড় ছাতা হবে, মানে গাছটা বড় সাইজ, আরো বড় সাইজের, ম্যাক্সিমাম 60 থেকে 70টা ফল আপনি তুলতে পারবেন, মানে টোটাল। আর এমনিতে আমি একটা গাছে কটা ফল হারভেস্ট করতে পারবো ম্যাক্সিমাম? মানে একবারে তুমি এটা হয় 4টা ফল একবার ভাঙতে পারবে। আপনি যেমন আজকে তখন তুলছি, এখন 4টা, এটা ফলটা তোলার মতো হয়েছে 2টা ফল, এটা গাছটাতে ফল কটা আছে? এটা দেখুন ফল আছে একটা দুটা, এখন আপাতত এটা দুটো তোলা যাবে, একটা দুটো, এই যে ছোটটা আছে বাড়বে, এরপরে তারপরে তোলা যাবে এটা, তারপর দেখুন এটা আছে, এটা বাড়তে বাড়তে এটা ছড়ে যাবে, তার কি এই বড় মালটা পেয়ে দিলে ছোট গাছটা খাবার পাবে। আচ্ছা, মানে খাবার আসবে, এই জন্য একটানা হারভেস্টিংটা কন্টিনিউ চলতে থাকে। তো আপনি তো প্রতি বছর এই বৈশাখ মাসের সময় লাগান আর কি চারাটা, আর মোটামুটি প্রথম পানি ফল তোলাতে শুরু করে কোন মাস থেকে? ভাদ্র 15 থেকে ফল আসা শুরু গাছে হয়ে যায়। আচ্ছা, 10 থেকে 15 এর মধ্যে গাছে ফল এসে যায়। সেই সময় একটু ফলটা মনে হয় কম, একদম কম থাকে, তখন দেখুন প্রত্যেকটা গাছে ফল পাবেন না। আপনি যদি 100টা গাছ উঠান তো আপনি 20টা গাছে ফল পাবেন। আচ্ছা, কিন্তু আপনাকে ধীরে ধীরে ফলটা বাড়তে থাকবে। আচ্ছা, সেই সময় বাজার দরটাও খুব ভালো লাগে, কিন্তু লেবার খরচটা বেশি থাকে, অনেক লেবার খরচা বেশি হয়ে যায়। আচ্ছা,
কিন্তু আপনাকে ফলটা তুলতেই হবে, কিছু করার নেই, না হলে তো ফলটা আপনার নষ্ট হবে, নাহলে গাছের ক্ষতি হয়। গাছের ক্ষতি হবে, ঠিক। আচ্ছা, এরপরে জানতে চাইবো এই যে পুকুরটা, এই পুকুরটা কতটা এরিয়া জুড়ে আছে? এটা 25 বিঘা। 25 বিঘা, মানে পাড় তার সহ। আর পুরো এলাকাটায় তো দেখছি পানি ফলের চাষটা করার না, কিছুটা জায়গায় কম করা আছে, তো এই সাইড গুলো ফাঁকা রাখার কারণ কি? এই ফাঁকা রাখার কারণ হচ্ছে কি, ছেলেরা আসে করে গাছটা ক্ষতি করে, চুরি করে। মানে তাহলে ওটা একটু ভেতরে যদি করা হয় তাহলে একটু সেফটি মানে অনেকটাই, কেউ তো ভিতর ঢুকতে হাতের কাছে যেটা পাবে সেটাই অবশ্যই ক্ষতি করবে, কিন্তু আপনি ভিতর দিয়ে যেতে যাবেন না, আপনার পাহাড়ের বাইরে যেটা পাবেন সেটাই আপনি ক্ষতি করবেন, কিন্তু ঘেরার ভিতরে যেতে চাইবেন না। আচ্ছা, আর তাহলে মানে যতটা জায়গায় পানি ফলটা চাষ করা আছে এই এরিয়াটা মোটামুটি কতটা হবে? এটা ম্যাক্সিমাম আপনার আপাতত 10 বিঘা হবে। 10 বিঘা। আর এই 10 বিঘাতে মোটামুটি পার ইয়ার যদি আমি বলি খরচ কত টাকা হয়? এই খরচটা এবারে লেবার খরচটা বেড়ে গেছে, এখন আমাদের লেবার খরচ 200 টাকা করে হয়ে গেছে, 2 ঘন্টা কাজ করছে 200 টাকা বেতন নিচ্ছে। আচ্ছা, আর এই যে মানে দেখলাম যে পানি ফল যারা তোলার কাজটা করছেন, মোটামুটি পার ডে কতজন লেবার প্রয়োজন? আপাতত 10 জন, আমাদের এলাকা হিসাব হয়, যখন আপনি এলাকা তৈরি করবেন সেইভাবে সেটা তো অবশ্যই, মানে বেশি হলে বেশি জন লেবার লাগবে, আর কম এলাকায় হলে কম জন লেবার লাগবে। তাহলে মোটামুটি প্রতিদিন এখন 10 জন লেবার কাজ প্রয়োজন হয়। আর মোটামুটি এখন কতটা মাল উঠছে? এখন আপাতত শেষের দিকে চলে গেছে, এখন আপাতত শেষ, মানে কি আর 10 দিন থেকে 15 দিনের মধ্যে গাছ একদম থাকবে না। মানে যেরকম ভাবে ঠান্ডাটা বাড়বে সেভাবে গাছ নষ্ট হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, পানি ফলটা হচ্ছে ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না। যখনই ঠান্ডা বেড়ে যাবে, জলের উষ্ণতা যখনই কমতে শুরু করবে, তখনই কিন্তু গাছ দ্রুত হারে নষ্ট হবে, তাই তো? খুব তাড়াতাড়ি নষ্ট হয়। এবং এই মোটামুটি ধরুন এখনো সেভাবে ঠান্ডাটা পড়েনি, সকালের দিকে একটু ঠান্ডা আছে, রাত্রের দিকে একটু ঠান্ডা আছে। আর ইনি বলছেন যে মোটামুটি দিন 15 মতো এখান থেকে ফল পাবেন। তো আমি ধরি যদি মাঝামাঝি সময়টাতে কিরকম ফল তোলাচ্ছিল? তুলাচ্ছিল মানে এখন 10 কুইন্টাল করে মাল। 10 কুইন্টাল করে। আর বাজার দর মোটামুটি আমাদের এইদিকে আমাদের তো ধীরে ধীরে, আমাদের পানি ফলের রেট হচ্ছে প্রথম দিকে শুরু হয়েছিল 50 টাকা, লাস্ট হয়ে যাচ্ছে 30 টাকায়। 30 টাকাতে শেষ হচ্ছে। আচ্ছা, তাহলে মোটামুটি ভালোই মার্কেটটা। আর এটা তো পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি। আমরা খুচরো কি বিক্রি করেন? না, খুচরো বিক্রি সব পাইকারি বিক্রি হয় আমাদের। আচ্ছা আচ্ছা। এরপরে আসি লাভ লোকসানের ব্যাপারটাতে। তো আমি যদি গত 5 বছরের হিসেব ধরি, তো গত 5 বছরে লাভ লসের পরিমাণটা কিরকম আপনার ক্ষেত্রে, সেটা একটু দর্শকদেরকে। দেখুন, আমার তো এটা বাঁধ হচ্ছে লিজে নেওয়া, এগুলো হচ্ছে ভাড়াতে নেওয়া হয়। এটাতে আমার 3 বছরের জন্য যেটা ভাড়া নেওয়া হয়েছিল, এটা আমার লাস্ট বছর। আচ্ছা, প্রথম 2 বছর লস, পুরো লস, মানে ম্যাক্সিমাম ঘর থেকে 30,000 টাকা করে 60,000 টাকা খরচ হয়ে গেছে ক্ষতি। এবার 30, এবার 40, মানে 4, 3, 7, 70,000 টাকা খরচা হয়ে গেছে। আচ্ছা, মানে গত 2 বছরে। এটা একটাও কিন্তু মাথায় রাখবেন, ইনি লিজ নিয়ে পুকুরটা চাষ করছেন, এবং আপনাদের ক্ষেত্রে বলি যে ইনি বলছেন যে গত 2 বছরে কিন্তু ইনি পুরো লসে রান করেছেন। আর এই বছরের কন্ডিশন, এটা তো লাস্ট বছর, কন্ডিশন ভালো আছে। আচ্ছা, প্রত্যেক বছর কত টাকা লাগে পুকুরটার জন্য? এটা তো আমাদের 3 বছরের জন্য লিজে নিয়েছি। হ্যাঁ, এটাতে লিয়েছি 2,10,000 টাকাতে। 2,10,000 টাকা, মানে ধরুন প্রায় প্রত্যেক বছর 70,000 টাকা। 70,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার নিজের পুকুর হয় বা জলা জায়গা হয়, তাহলে সেখানে আপনাকে এই এক্সট্রা খরচটা ব্যয় করতে হবে না। যদি ধরুন এটা আপনার নিজের পুকুর হতো, তাহলে তো আপনি তাহলে আপনি লাভে থাকতেন। আর এখানে পানি ফল চাষ করলেও মাছ চাষ করা যাবে, কিন্তু এমনি মনে হয় নর্মাল মাছগুলো চাষ করা যাবে না, জিওল মাছগুলো চাষ করা যাবে, তেলাপিয়া চাষ করা যাবে, আপনার মাগুর এইগুলো চাষ করা যাবে, কই টই, ট্যাংরা এগুলো চাষ করা যাবে মনে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আপনার হিসেব আর কি। তাহলে এই বছর মোটামুটি লাভের মুখ দেখা যাবে। আচ্ছা, তো এই বছর যে লাভটা করতে পারবেন, গত 2 বছরের লসটা কি মেকআপ করা যাবে? আশা করা হয়। এখন তো আমাদের যেটা বাইরে মারলে পারেন হয়, ওদের কাছে পোস্টার পুরো পড়ে আছে, এখন ক্যালকুলেটর না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা, আর এর আগে মানে এই যে গত 2 বছরের ব্যাপারটা নয়, তার আগে তখন লাভ ছিল ঠিকঠাক? হ্যাঁ, তার আগে ঠিকঠাক ছিল। তখন এই যে কি খরচটা কম ছিল, এখন লেবারের খরচটা বেশি হয়ে গেছে। আগে আমরা লেবার খাটাতাম 100 টাকা করে, এখন লেবার খাটাচ্ছি 200 টাকা করে। আচ্ছা, মানে খরচটা ওখানে ডবল হয়ে যাচ্ছে। আচ্ছা, আর মোটামুটি ধরুন এই যে বীজটা যখন আপনারা এখানে লাগান, আপনারা তো বলছেন যে আমরা বীজ তুলি না, পুকুরে থেকে যায়, ওখান থেকে চারা বার হয়। তাহলে এই যে চারাগুলো, সেই চারাগুলোকে তো ধরুন একটা মানে পরিচর্যার ব্যাপার আছে, আবার যে জায়গাটাতে ধরুন ঘন হয়ে যাবে গাছ, সেই জায়গাটাকে পাতলা করতে হবে, সেই জায়গার চারাগুলোকে সরিয়ে সরিয়ে পাতলা জায়গাতে ট্রান্সফার করতে হবে। তাহলে এইগুলোর জন্য একটা লেবার খরচ আছে, পুকুর পরিষ্কার করাতে হবে। তো এইগুলো কিভাবে করেন কাজ, মানে সেই সময় কি মাছ টাছ মেরে দেন? হ্যাঁ, মাছটা মারতে হয়। আচ্ছা,
মানে মাস না মারলে কি হয় অনেক ছোট ছোট চারা বের হয়, ওটাতে কি হয় দেখুন যত কচি গাছ হয় তত গাছের মিঠা থাকে। আচ্ছা, মানলে ওটা গাছটা কি করে মুখটাতে ঢুকে যায়, এটা হচ্ছে সেই কফি গাছের মতো। আচ্ছা, যদি কোনো রকম এটাতে দেখুন এখানে দিয়ে একটা ফল শিকড় বের মানে একটা ফোঁড়া দাঁড়িয়ে বেরোবে, এই ফোঁড়া যদি চলে গেছে ফোঁড়া ঢালিয়ে দিলাম, এখান থেকে কোনো গাছ বেরোবে মানে ডোগাটাকে মাছে খেয়ে নেয়। মানে ইনি বলতে চাইছেন পানি ফলের যে গাছগুলো হয় তার ডোগা খুব হচ্ছে সেনসিটিভ, ওই ডোগা যদি ভেঙে যায় তাহলে ওই গাছটা পুরোপুরি নষ্ট। মানে ফুলকপির মতো আর কি, ফুলকপি বাঁধাকপি অবশ্য সাইড থেকে বার হয়, তো ফুলকপিতে কিন্তু আর বার হয় না সেই রকম। তাহলে এই একটা নষ্ট হওয়ার ব্যাপার থাকে, তাহলে এনারা মাছটা কীটনাশক দিয়ে মেরে ফেলেন সেই সময়টাতে। আচ্ছা, আর তারপরে কি এমনি কোনো কিছু মানে পুকুর শোধন করার জন্য কি আর কোনো কিছু না, ওরকম কিছু করা হয় না। এবার সেই যেটা দল হয়, যেটা আমাদের চিংড়ি দল বলা হয়, হ্যাঁ মানে শৈবাল গুলো পরিষ্কার করতে হয়, কারণ না হলে গাছে কি হয় শৈবাল গুলো গাছটা দেবে। আচ্ছা, ওকে গাছটা খাবার তৈরি করতে দেবে না, ওটা যদি সাইড করে দেওয়া হলে কি হয় গাছটা খাবার তৈরি করতে পারে, আর আবার শাখা পোশাকা মিলতে পারে। তাহলে কি এখানে আগাছা নাশক টাশক কি কোনো কিছু না, ওসব কিছু আমাদের মানুষ দিয়ে তো কিছু করতে হয়। আচ্ছা, আর খাবার এখানে কি কি ব্যবহার করেন? খাবার প্রাকৃতিক হিসাবে যা হয়, প্রাকৃতিক মানে কোনো ভিটামিন যেটা আমাদের মেডিকেল দিয়ে কিনে নেওয়া আসা হয়, যেটা বাম্পার আছে, তারপরে অনেক সারি যেটা মেডিকেল দিয়ে পাওয়া যায় ওটা নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, বাম্পারটা খুব ভালো কাজ, এখন আপাতত কাজ করছে, মানে রেপিডের বাম্পার। আমাদের এদিকে কিন্তু রেপিডের বাম্পারটার খুব দুর্ধর্ষ কাজ রয়েছে, মানে প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে আমি দেখছি। যাই হোক, ওটা নিয়েও আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে এইভাবে শুরুটা করা হয়। এখন তো দেখছি পুকুরে বেশ নোংরা আছে। এখন আপাতত শেষের দিকে যাচ্ছি, নোংরাটা আছে। যখন আবার লাগানো হয় এটাতে নোংরা বলতে কিছু পাবেন না, পুরো জল একদম পরিষ্কার পাবে। মানে আপনারা যারা পানি ফলের চাষ করবেন পুকুরটা কিন্তু অতি অবশ্যই পরিষ্কার রাখবেন, আর পুকুরের মধ্যে যত যা আগাছা থাকবে শৈবাল থাকবে সেগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তাই তো? যদি পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে তত আপনার কি হবে, রোগ বালাইয়ের পরিমাণটা অনেক কম হবে। আচ্ছা, কীটনাশকও তো স্প্রে করতে হয়? হ্যাঁ, ওটা সপ্তাহে 2 বার করতে হবে। আচ্ছা, মানে এমনি নরমাল কীটনাশক যেগুলো বাজার চলতি পাওয়া যায় সেগুলো আলাদা কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না। যাই হোক, আর ছত্রাকনাশকেরও তো এখানে যথেষ্ট পরিমাণে ভূমিকা আছে। গাছ দেখবেন পাতা কালো হয়ে যায়, আমি দেখাবো আপনাদেরকে, পাতা হলুদ হয়ে যাবে, তামাটে হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো হয়। ডাঁটা পচার সমস্যাটা খুব ভালো রকমের এটাতে, যেটাতে আপনার যেটা ভাসি রাখা যাচ্ছে ওখানে একটা কেঁচুয়া টাইপের লাল রোগে যেটাতে কেঁচুয়া ওটাতে লাগবে বেশি। আচ্ছা, মানে কৃমি টাইপের ওই যে টিউবটা যেখানে আছে ওখানটা লাগবে, যেটা দেখবে আপনার এই নর্দমা যেখানে আছে না নালা, দেখবেন লালটা চিজ, হ্যাঁ কৃমির মতো একদম লাল, ওটা বেশিরভাগ এটা গাছটাতে লাগার সময় ভাগে। আচ্ছা, আর ওটা কি হয়, টিউবটার ক্ষতি করে গাছটাকে অটোমেটিক ওটা পাতা ছেড়ে দেয়। গাছ যদি পাতা ছেড়ে দেয় তো গাছটার মধ্যে কমজোরি কেটে যায়। আচ্ছা, তখন ফল ভালো পাওয়া যাবে না। এই দেখুন, নরমাল আমরা যেমন আর 5টা এরকম যে সবজি চাষ করছি সেই রকমই ব্যাপার। এই দেখুন, এখানেও টিপ টিপ কালো কালো দাগ দেখতে পাচ্ছেন, এগুলোই বেড়ে যাবে। আর এই যে হলুদ দেখুন, এই যে পাতা হলুদ হচ্ছে, টিপ টিপ হচ্ছে, অনেক সময় কি হবে, এই যে উল্টো দিকের এই যে ডাঁটা, এই ডাঁটা কিন্তু পুঁছতে শুরু করবে। ঠিক আছে, এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এইগুলোর জন্য প্রাথমিক অবস্থাতে সাপ আপনারা তো ইউজ করেনই আর কি, প্রতি লিটার জলে 2 গ্রাম হারে স্প্রে করতে হবে। আর ব্যাপার হচ্ছে, যদি এই সমস্যা বেশি হয়, যদি পাতা হলুদের সমস্যা আপনাদের বেশি হয়, তাহলে আমাদের ভারতবর্ষের জন্য আমি বলবো অ্যাক্রোবেট এবং ম্যানকোজেব দুটো একসাথে মিক্স করেও ব্যবহার করা হয়। যদিও পাতা হলুদের সমস্যাটা গাছ বুড়ো হলে, বয়স্ক হলে তখনই লক্ষ্য করা যায়, আগে সেরকম ভাবে লক্ষ্য করা যায় না। বাংলাদেশ থেকে যদি আপনারা দেখছেন তাহলে আপনারা জ্যাম্প্রোটা ব্যবহার করতে পারেন। পাতা এই যে কালো টিপ টিপ দাগগুলো হচ্ছে বা পুঁচে যাচ্ছে, এর জন্য কার্বেন্ডাজিম 50%, যেটা বাংলাদেশে ওটোস্টিন নামে পাওয়া যাবে, আমাদের এখানে বেবিস্টিন নামে পাওয়া যাবে। এটা প্রতি লিটার জল আপনারা 2 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। থায়োফেনেট মিথাইল, যেটা আমাদের এখানে রোকো নামে পাওয়া যায়, বাংলাদেশে যেটা আপনার সানফেনেট নামে পাওয়া যায়, এটাও প্রতি লিটার জলে 2 গ্রাম হারে যদি মিশিয়ে স্প্রে করা যায় তাহলেও কাজ হবে। আর যদি প্রচুর পরিমাণে ডাঁটা পচা লেগে যায় তাহলে নেটিভো, এমিস্টার টপ ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায়, এগুলো আপনারা ব্যবহার করে গাছগুলোকে টিকিয়ে রাখতে পারেন। আচ্ছা, এই যে পানি ফলটা চাষ করছেন, রাসায়নিক সার বা জৈব সার কি কি প্রয়োগ করেন? এটা না, আপাতত সার বা কিছু প্রয়োজন করা হয় না, যা বাঁধের মধ্যে খাবার তৈরি হয়, আচ্ছা মানে প্রাকৃতিক খাবার, ওটা থেকে হচ্ছে। মানে এই যে পুরনো পাঁক আছে সেই পাঁকের মধ্যে দিয়ে, আর বাইরে থেকে তো জল আসছে বা খেতে জল আসছে। আচ্ছা আচ্ছা, আর এখান থেকে যা খাবার তৈরি, কোন রাসায়নিক জৈব না, এটাতে ভিটামিন, যেটাতে আমরা মেডিকেল থেকে কিনে নেওয়া আসা হয়, ভিটামিন সেটা তো ফলিয়ার স্প্রে করা হচ্ছে। বোরন স্প্রে করা হয় সাইজ বাড়ানোর জন্য নয়, সাইজটা অবশ্যই এটা ফলের উপর নির্ভর করছে। যদি আপনার যেমন জাত হবে, গাছের তো অনেকটা জাত আছে, জাত যেরকম ভাবে ফল। আপনাকে বলবো যে আপনি বোরন দেবেন, তার পাশাপাশি জয় সুপার প্লাস
জয় সুপার প্লাসটাও আপনি প্রতি লিটার জলে 1 ml হারে মেশাবেন। মানে প্রতিবার যে বাম্পারটা ব্যবহার করছেন করবেন, কিন্তু পরপর বাম্পারটা ইউজ করবেন না। একবার হয়তো বাম্পার ইউজ করলেন, একবার জয় সুপার প্লাস ইউজ করলেন, তারপরে আবার বাম্পার ইউজ করলেন, এইভাবে, ঠিক আছে। আবার কোয়ান্টিসও ইউজ করতে পারেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চলবেন। আর বোরনটাও কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করে যাবেন, ঠিক আছে, তাহলে আরো ভালো হবে, ফলের কোয়ালিটিটা ভালো হবে, গ্লেজটাও ভালো হবে। তাহলে কোনো কিছু খাবার এখানে ব্যবহার করেন না। যাক, এই জায়গাটাতে আপনার আমরা এটা পুরনো পদ্ধতি, যেটাতে আমার বাবার আমল থেকে তৈরি হয়ে আসছে, পুরনো পদ্ধতি 50 বছর থেকে এই পদ্ধতি কাজ করা। আচ্ছা, মানে ওইভাবেই চলছে, মানে এতদিন পর্যন্ত আপনারা কোনো সার বা খাবার কোনো করা হয়নি। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নতুন পানি ফলের চাষ করতে যাবেন বা নতুন জমি হবে, বা কোন জায়গার মাটির গুণগত মান কিরকম সেটা তো আর বলা যাবে না, কিন্তু আমরা যেটা পানি ফল চাষের ক্ষেত্রে রেকমেন্ড করে থাকি যে হেক্টরে আপনাকে কিন্তু 5 টন জৈব সার, মানে যখন আপনি পুকুরটার সয়েল প্রিপারেশন করবেন সেই সময় কিন্তু ব্যবহার করবেন। আর বাকি বড় হওয়ার সময় অন্য কিছু না, আপনার প্রয়োজন মতো ডিএপি, ইউরিয়া আর পটাশ, এইগুলো আমরা রেকমেন্ড করে থাকি যারা বাণিজ্যিকভাবে চাষ করেন। এবং এটা আপনার পুকুরের যেরকম কোয়ালিটি হবে, মাটির কোয়ালিটি সেরকম ভাবেই কিন্তু আপনাকে এই খাবারগুলো দিয়ে যেতে হবে। আর যদি পুরনো পাঁক থাকে তাহলে এত সব কিছু রাসায়নিক সারও দেওয়ার প্রয়োজন পড়বে না। যাই হোক, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং দর্শকদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন এবং এইভাবে এগিয়ে চলুন। ধন্যবাদ।